সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত 2। ছাগলকাণ্ড, মতিউর ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত। সরকারের রাসেলস ভাইপার আছে, ধরার মতো বেজি নাই, যা বললেন সাইদুল হক সুমন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল কর্মসূচি দেবে বিএনপি। নোয়াখালীতে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। হেফাজত ইসলামের সাবেক নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল মঙ্গলবার এ আদেশ দেন। মামুনুল হকের আইনজীবী ওমর ফারুক নয়ন জানান, মামুনুল হক অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। বিষয়টি আদালতকে জানানো হয়েছে। আদালত আমাদের আবেদন গ্রহণ না করে ওয়ারেন্ট জারি করেছেন। এর আগে একই আদালত 4 এপ্রিল মামুনুল হককে এ মামলায় জামিন দিয়েছিল। উল্লেখ্য, 2021 সালের 3রা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় রয়্যাল রিসোর্টে কথিত স্ত্রী সহ অবরুদ্ধ হন মামুনুল হক। পরে ওই রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে ছিনিয়ে নেন তার অনুসারীরা। একই বছরের 18 এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত 2। রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 4টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 2 পথচারী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল 4:45টার দিকে এ ঘটনা ঘটে। পল্টন থানার পরিদর্শক সেন্টু মিয়া সমকালকে বলেন, কমিটি গঠন সংক্রান্ত কোনো কারণে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় ছিল, তবে কোনো সংঘর্ষ বা গোলমালের খবর পাওয়া যায়নি। এরই মধ্যে কে বা কারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। কেউ কেউ বলছেন চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল ছোড়া হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এদিকে বিস্ফোরণে অন্তত 2 পথচারী আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছাগলকাণ্ড, মতিউর ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত। ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বিএফআইইউ সূত্র জানিয়েছে, আগামী 30 দিনের মধ্যে মতিউর সহ তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। মতিউর রহমান তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি, দ্বিতীয় স্ত্রীর মেয়ে ইফতিমা রহমান মাধুরী, দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাত, প্রথম স্ত্রীর মেয়ে ফারজানা রহমান, প্রথম স্ত্রীর ছেলে আহমেদ তৌফিকুর রহমান এবং দ্বিতীয় স্ত্রীর ছেলে ইরফানুর রহমানের মোট 8টি ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের নির্দেশনার পর আর্থিক খাতের এই গোয়েন্দা সংস্থাটি কাজ করছে। আগামী 5 কার্যদিবসের মধ্যে এসব ব্যাংক হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, লেনদেন বিবরণী ইত্যাদি তথ্যাদি সরবরাহের জন্য নির্দেশ দেয় বিএফআইইউ। আর্থিক খাতের গোয়েন্দা সংস্থাটির পাঠানো এ সংক্রান্ত চিঠি বাংলাদেশে কার্যত সব শেয়ার বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের শীর্ষ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। সরকারের রাসেলস ভাইপার আছে, ধরার মতো বেজি নাই, যা বললেন ব্যারিস্টার সুমন। স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন, রাসেলস ভাইপার সাপ এ সরকারে চলে এসেছে। যখন সাপ আসে প্রকৃতিতে বেজিও থাকে। এই বেজি সাপকে নিয়ন্ত্রণ করে। সরকারে বিভিন্ন জায়গায় রাসেলস ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নেই যে সাপ ধরবে। আজ সোমবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সাইদুল হক। সাইদুল হক বলেন, আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে। একজন ভদ্রলোককে দুদক ধরতে পারেনি, এনবিআর ধরতে পারেনি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারেনি।
আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলো একটা ছাগল। ছাগল না এলে এই লোককে আর জানতে পারতেন না। এই স্বতন্ত্র সংসদ সদস্য বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি কত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানল না, স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পেলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতো। তারপরও বলবো এর দায় এই মন্ত্রণালয় এড়াতে পারে না। সাইদুল হক বলেন, মুদ্রা সংকোচন নীতি করতে গিয়ে এমপিদের উপরও সংকোচন শুরু হয়ে গেছে। আমাদের গাড়ির উপর 20% কর চলে এলো। কাদের সাথে আমরা তুলনা করব? আমার এলাকার সব সরকারি কর্মকর্তার গাড়ি আছে, তাদের নতুন নতুন গাড়ি দেওয়া হয় আর আমাদের কিনতে হয়। সাইদুল হক বলেন, তিনি ইতোমধ্যে শুল্কমুক্ত গাড়ি পেয়েছেন। তিনি যেহেতু পেয়েছেন, অন্যরা না পেলে তা বৈষম্য হয়। তবে যদি দেশের স্বার্থে শুল্ক বসানোর প্রস্তাব পাশ হয়, তাহলে তিনি করের টাকা জমা দিয়ে আসবেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল কর্মসূচি দেবে বিএনপি। গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ অবস্থায় তার মুক্তির দাবিতে কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানান। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে এ আয়োজন হয়। এ সময় মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর। সভায় এটা নিয়ে আলোচনা হয়েছে। সভা মনে করে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য বন্দী করে রাখা হয়েছে। তার মুক্তি পাওয়ার আইনি অধিকার রয়েছে। নোয়াখালীতে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই। নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের শান্তিরহাট বাজারে পুলিশের উপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সুধারাম থানা পুলিশের এক সহকারী উপপরিদর্শক আহত হয়েছেন। এ ঘটনার পর অভিযান চালিয়ে 5 জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুপুর 12:30টার দিকে শান্তিরহাট বাজার থেকে একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ মতিনকে গ্রেপ্তার করেন এসআই আব্দুর রব। মতিন আন্ডারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক বকশির ছেলে। মতিনকে গ্রেপ্তারের খবর পেয়ে তার ভাইয়েরা কয়েকজন সহযোগীকে নিয়ে পুলিশের উপর হামলা চালান। এক পর্যায়ে মতিনকে ছিনিয়ে নেন। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা সবাই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। সাকলাইনের জন্য খুব খারাপ লাগছে, যা বললেন পরীমনি। আলোচিত চিত্রনায়িকা পরীমনির সঙ্গে রাত যাপনের প্রমাণ মেলায় চাকরি হারাচ্ছেন আলোচিত পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন। ইতোমধ্যে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নায়িকা পরীমনি। সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, সাকলায়েনের জন্য খুব খারাপ লাগছে। সে ব্যক্তিগত আক্রোশের শিকার। প্রেম ভালোবাসা যাই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসাবে দাঁড় করানো হয়েছে। সাধারণত যে ট্যালেন্ট সফল হয় তার পেছনে অনেকেই লেগে থাকে, এটা নতুন কিছু না। নিঃসন্দেহে সাকলায়েন একজন ট্যালেন্টেড ও সফল মানুষ। ওর পেছনেও হয়তো অনেকে লেগেছিল। তার এখনকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত। এটা খুবই অন্যায় হয়েছে সাকলায়েনের প্রতি, নিঃসন্দেহে অন্যায় হয়েছে। পরীমনি আরো বলেন, যদি আমার সঙ্গে কোনো সম্পর্কের কারণে এমনটা হয়েছে বলা হয়, তা তো নিঃসন্দেহে অন্যায়। কোনো সম্পর্কের জন্য এটা হতেই পারে না। তবে আমাদের সম্পর্কটা কেমন, কতটুকু আগাইছে, কি আগাইছে, কোথায় থেমেছে, এই সম্পর্কে কিছুই বলতে পারবো না। কিছু বলার আগে এত বেশি দোষ আসলে ঘাড়ে নিয়ে ফেলেছি, তাই এখন আর বলার ইচ্ছাও নাই। সাকলানের সঙ্গে সম্পর্কের বিষয়ে নায়িকা বলেন, এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে ক্লিয়ার নয়। আমরা প্রেমে ছিলাম নাকি কি করেছি, কোনো কিছুই ক্লিয়ার নয়। এটা না সাকলানের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে। সবখানে মন গড়া জিনিস লেখা হয়েছে, জানাজানি হয়েছে। এটা যদি ঠিকঠাক ভাবে জানতে হয়, দুই পক্ষ থেকেই জানতে হবে। যেহেতু তার বিষয়ে আমি এখন পর্যন্ত কিছু বলিনি, আমার বলার মতো পরিস্থিতি আসেও নাই, বা আমি কোনো রকম বাধ্য হইনি। তবে যদি এরকম মনে হয় আমাকে নিয়ে কথা বলছে, আমাকে অপরাধী বানাচ্ছে, তারপর আমি কথা বলবো। আমার মনে হয় না সে কোনো রকম এ ধরনের কথা বলবে, কারণ পুরো বিষয়টির মধ্যেই আমি নেই। কারো হয়তো কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে সাকলাইনের সঙ্গে এমনটা হচ্ছে। এটা হলে সে দোষ তো আর আমি নেব না। পরীমনির সঙ্গে রাত্রি যাপনে সাকলাইনের গুরুদণ্ড, তদন্তে যা পেল পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ
গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের মতামত চেয়েছে তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, তদন্তে উঠে এসেছে নায়িকা পরীমনির সঙ্গে সাকলায়েনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। সাকলায়েন পরীমনির বাসায় গিয়ে থাকতেন। সাকলায়েনের স্ত্রী তার সরকারি বাসায় না থাকার সময় পরীমনি গিয়ে রাত্রি যাপন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে 13 জুন পিএসসিকে চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, সরকারি কর্মচারী বিধিমালা 2018 অনুযায়ী অসৎ আচরণের কারণে সাকলায়েনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিষয়টি নিয়ে সাকলায়েনের বক্তব্য জানতে তাঁকে প্রথম আলোর পক্ষ থেকে ফোন করা হয়, খুদে বার্তা পাঠানো হয়, কিন্তু সাড়া পাওয়া যায়নি। পরীমনি প্রথম আলোকে বলেন, বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে এখনো আসে নাই। ব্যক্তিগত পর্যায়ে যদি আসে তখন আমি কথা বলবো। এখন মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে। আটকে আছে বিএনপি নেতা সালাউদ্দিনের দেশে ফেরা। একের পর এক জটিলতায় ভারতে আটকে আছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আদালতের আইনি প্রক্রিয়া শেষে যখন দেশে ফেরার পালা, তখন দিল্লির ছাড়পত্র না পাওয়ায় তাও সম্ভব হচ্ছে না। মেঘালয় রাজ্য থেকে দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ নিয়ে চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো জবাব আসেনি। সেখান থেকে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত অনিশ্চিত দেশে ফেরা। বিভিন্ন সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, দুই দেশের কূটনৈতিক তৎপরতা এবং উভয় দেশের সম্মতি ছাড়া দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। সরকার বিরোধী আন্দোলন চলাকালে বিএনপি ও 20 দলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পালনকালে 2015 সালের 10ই মার্চ রাজধানীর উত্তরার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় সাবেক এই যোগাযোগ প্রতিমন্ত্রীকে। দীর্ঘ 62 দিন পর ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে অসুস্থ অবস্থায় পাওয়া যায় তাকে। তখন থেকে তিনি সেখানেই আছেন। অভিযোগের বিষয়ে অবস্থান জানালেন বেনজির, কোথায় আছেন জানাননি। দুর্নীতি দমন কমিশনের দ্বিতীয় দফার তলবে হাজির হননি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তবে তিনি লিখিত বক্তব্য জমা দিয়েছেন। এতে তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অবস্থান জানিয়েছেন, তবে কোথায় আছেন তা জানাননি। রোববার গণমাধ্যমকে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এসব তথ্য জানান। তিনি বলেন, বেনজির আহমেদ 21 জুন দুদক চেয়ারম্যান বরাবর লিখিত বক্তব্য দিয়েছেন। এবারের চিঠিতে নতুন করে সময়ের আবেদন করেননি। লিখিত বক্তব্য আইনজীবীর মাধ্যমে দিয়েছেন বলে জানান দুদক সচিব। তিনি বলেন, সেই বক্তব্যে কোথায় আছেন কিছু লেখেননি বেনজির। সেখানে তারও তার পরিবারের সম্পদ সম্পর্কে অবস্থান তুলে ধরেছেন। তবে বক্তব্যে সন্তুষ্ট কিনা জানতে চাইলে দুদক সচিব বলেন, এটা এখনই বলা যাচ্ছে না। এটা পর্যালোচনা হবে, অনুসন্ধান টিম রিপোর্ট দিবে। সেই রিপোর্ট দেওয়ার সময় এখনো আছেই।